হসপিটালের করিডোরে চেয়ারে বসে আছে আকাশ। গায়ের শার্ট রাহার রক্তে মাখামাখি, দুই হাতে মুখ ঢেকে রেখেছে, মুখ তুলছে না, কারোর সাথে কথাও বলছে না। রাহা ওটিতে রয়েছে। আকাশের পাশে বসে আছেন অনন্যা শেখ। তিনি ছেলেকে সান্ত্বনা দিচ্ছেন। ছেলে তার হসপিটালে আসার পর থেকে একটা কথাও বলেনি, কেমন পাথরের মূর্তির মতো চুপ করে রয়েছে। শেখ বাড়ির সকলে উপস্থিত আছে হসপিটালে। উন্মাদের মতো পায়চারি করছেন রিশাদ, চোখে মুখে আতঙ্ক, চুলগুলো এলোমেলো উস্কো খুস্কোর। পাশে পাশে হাঁটছে নীলা, বারবার শান্ত হয়ে এক জায়গায় বসতে বলছে। প্রাণের আদরের ছোট বোনটার এমন অবস্থায় পাগল হয়ে গেছে সে। একদিকে মা, অন্যদিকে আবার বোনটা। রাহার দাদি এখনো জানে না রাহার অ্যাক্সিডেন্টের কথা। সে মেয়েদের সাথে বাড়িতেই রয়েছেন। দীর্ঘ সময় পর ওটি থেকে বেরিয়ে আসে ডক্টর। ডক্টরকে দেখেই সকলে এগিয়ে যায়। আকাশ আর ঋষাদ ডক্টরের সামনে দাঁড়ায়। ডক্টর, আমার বোন এখন বিপদ মুক্ত আছে, খুব বেশি ক্ষতি হয়নি। ডান সাইডে একটু আঘাত পেয়েছে, ডান পায়ের একটা হাড় ভেঙে গেছে সম্ভবত। মাথার ডান পাশে বাইকের কোনো একটা কিছুর সাথে জোরে আঘাত লেগে মাথার স্ক্যাল্পে কিছুটা গর্ত হয়ে গিয়েছিল, যার কারণে মাথা থেকে এত ব্লিডিং হচ্ছিল। 24 ঘন্টা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাখতে হবে, 5-6 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। আকাশ বলে, রাহার কিছু হবে না তো? সেই রকম আর কোনো বিপদ নেই। আল্লাহ তাআলা চাইলে খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করুন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর হাতে। ডক্টর চলে যায়। কিছুক্ষণ পর রাহাকে ওটি থেকে বের করে আনা হয়। সকলেই ঘিরে ধরে রাহাকে। বোনকে এমন অবস্থায় দেখে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে রিশাদের চোখ থেকে। আকাশ দুর্বল নয়নে তাকিয়ে থাকে রাহার দিকে। সকলের চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে উঠেছে। রাহাকে সকলের কাছ থেকে আবার নিয়ে যাওয়া হয় এক্সরে করানোর জন্য। এক ব্যাগ রক্ত দিতে হয়েছে। কারোর সাথে রাহার ব্লাড গ্রুপ ম্যাচ করছিল না। শেষে অসীমের সাথে ম্যাচ করেছে। দুজনের স্বভাব চরিত্রই শুধু এক নয়, দুজনের ব্লাড গ্রুপও এক। পরের দিন রাহাকে কেবিনে শিফট করা হয়। সকলেই যায় দেখা করার জন্যে। আকাশ কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে একপাশে। ওর চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে, সিল্কি চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো, গায়ে শার্টটা কুচকে গেছে, মুখের রং ফ্যাকাশে হয়ে আছে। সকলকে দেখলেও রাহার চোখ দুটো আকাশকে খোঁজে। দেখে একপাশে দাঁড়িয়ে আছে, অন্যদিকে তাকিয়ে। রিশাদ বোনের সাথে অনেক কথা বলে, বকাঝকাও করে রাস্তায় দৌড় দেওয়ার জন্য। নিজের তো বেহাল দশা করেছে, বাড়ির সকলকে পাগল বানিয়েছে। গতকাল থেকে কেউ একটু ভালোভাবে শ্বাস নিতে পারেনি। নিজের সাথে সাথে আরও 3 জন ব্যক্তিকে বিপদে ফেলেছে। একজনের তো এক পা ভেঙে গেছে, ওনার চিকিৎসার পুরো খরচ রিশাদ বহন করবে। আকাশ দিতে চাইলেও রিশাদ দিতে দেয়নি। এমনিতেই রাহার চিকিৎসার পুরো খরচ আকাশ দিচ্ছে। রাহার ডান পায়ের একটা হাড় ভেঙে গেছে, ডান হাতের হাড় ফেটে গেছে, বুকের ডান দিকে চাপ লাগার কারণে রক্ত জমাট বেঁধে গেছে ভেতরে। ডান হাত আর পা প্লাস্টার করা হয়েছে। একে একে সকলেই কথা বলে রাহার সাথে, কিন্তু রাহার মন আকাশের সাথে কথা বলার জন্য উতলা হয়ে উঠেছে। অনন্যা শেখ আকাশের দিকে তাকিয়ে বলে, তোর কথা বল, আমরা বাইরে আছি। অনন্যা শেখের কথা শুনে সবাই বেরিয়ে যায় কেবিন থেকে। আকাশ মাথা ঘুরিয়ে মায়ের দিকে তাকায়, তারপর রাহার দিকে তাকায়। আকাশের রাগী চোখ মুখ দেখে ঢোক গিলে নেয় রাহা। অনন্যা শেখ বাইরের দিকে এগিয়ে যেতে নিলেই রাহা ডেকে ওঠে, মা কোথায় যাচ্ছ তুমি? এখানেই বসে থাকো। তোমরা কথা বলো, আমি বাইরে আছি। না 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 না, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই বসে থাকো, কোনো রকম সমস্যা হবে না। অনন্যা শেখ ছেলের মুখের দিকে তাকায়। ছেলের রাগী চোখ মুখ আর শক্ত চোয়াল দেখেই বুঝতে পারে রাহা কেন ওনাকে বাইরে যেতে দিতে চাইছে না। এই ছেলে যে ভয়ঙ্কর রকমের রেগে আছে। গতকাল থেকে কারোর সাথে কথা বলেনি, কিছু খায়ওনি। দুপুরে অনন্যা শেখ জোর করে অল্প খাবার খাইয়ে দিয়েছিল। রাহার জ্ঞান ফেরার পর রাতে একবার আইসিইউতে দেখা করতে গিয়েছিল, তারপর আর যায়নি। আকাশের চোখ মুখ দেখে মনে হচ্ছে রাহাকে মাথায় তুলে আছাড় মারবে একটা। আকাশ এগিয়ে যায় রাহার কাছে, চুল টেনে বসে পাশে, গম্ভীর থমথমে কণ্ঠে বলে, এখন কেমন লাগছে? রাহা দুদিকে মাথা নাড়িয়ে বলে, ভালো। শুধু ভালো? কেন? অনেক ভালো লাগার কথা না? রাহা বলে না কিছু। আকাশ ধমকে বলে, শান্তি হয়েছে বাড়ির প্রত্যেকটা মানুষকে পাগল বানিয়ে। একে একজনের কি অবস্থা হয়েছে দেখেছ? ভাইয়াকে দেখেছ? তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে ভাইয়ার কেমন অবস্থা হয়েছিল তোমার কোনো ধারণা আছে? তোমার বাবা মা তোমার এই অ্যাক্সিডেন্টের কথা শুনলে কেমন অবস্থা হবে তাদের কোনো ধারণা আছে তোমার? বারবার নিষেধ করার সত্ত্বেও বাইক থেকে নেমে গেছ। নেমেছ তো নেমেছ, অন্থের মতো কোনো দিকে না থেকে আবার দৌড় দিয়েছ। নিজের সাথে আরও কয়েকজনকে জমের দোয়ারে টেনে রয়েছে ছিল নাকি? ঝামেলা না করলে তোমার বোধহয় ভালোই লাগে না, তাই না? যদি কিছু একটা হয়ে যেত কি হতো তখন? আকাশের ধমকে ধমকে বলা কথা শুনে ঠোঁট উল্টে কেঁদে দেয়। রাহা কেঁদে কেঁদেই বলে, তুমি বলেছিলে আমাকে আর বকবে না। আকাশ আবার ধমকে উঠে বলে, বকবো না বলিস বলে এমন একটা কাজ করবে? আমি বুঝতে পারিনি তো। কোন জিনিসটা বুঝতে পারো তুমি?
রাহা ফ্যাচ করে কাঁদতে শুরু করে। কোথায় একটু আদর করবে, ভালোবাসবে, সেখানে অগ্নিরূপ ধারণ করে বকাঝকা করছে। অনন্যা শেখ আকাশকে উদ্দেশ্য করে বলেন, মেয়েটার এমনিতেই এই অবস্থা, তার উপর তুই এইভাবে বকছিস কেন? মেয়েটা ভয়ে কেঁদেই দিয়েছে। বকাঝকা না করে ভালোভাবে কথা বল, আমি বাইরে যাচ্ছি। নিজের কথা শেষ হতে বাইরে বেরিয়ে যান অনন্যা শেখ। কাঁদছো কেন? বকছো কেন? বকবো না? কাল থেকে আমার কেমন যেন লাগছে, তুমি বুঝবে কিভাবে? তোমার এরকম অবস্থা দেখে আমার শ্বাস আটকে গিয়েছিল, বুকের ভিতর অসহনীয় যন্ত্রণা হচ্ছিল। আমার কেমন ফিল হচ্ছিল কিভাবে বোঝাবো? তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? কাকে নিয়ে বাঁচতাম আমি? তোমাকে ছাড়া কিভাবে থাকতাম আমি? রাহা আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে। আকাশের চোখ দুটো চিকচিক করছে, গলা ভারী হয়ে এসেছে। রাহা নিজের চোখের পানি বাম হাত দিয়ে মুছে নেয়, বাম হাতটা বাড়িয়ে দেয় আকাশের দিকে। আকাশ রাহার হাতটা চেপে ধরে, হাতের উল্টো পিঠে চুমু খায়, বুকের বাঁ পাশে চেপে ধরে বলে, এখানটায় অনেক ব্যথা হচ্ছে কাল থেকে। তোমাকে এতবার করে বলি, তারপরও তুমি এমন বেখেয়ালিভাবে কেন চলাফেরা করো? কাল যদি বড় ধরনের কিছু একটা হয়ে যেত, কি হতো তাহলে? বুক থেকে রাহার হাতটা তুলে আবার হাতের উল্টো পিঠে চুমু খায়, নিজের গালে রাহার হাতটা চেপে ধরে চোখ বন্ধ করে নেয়। হসপিটাল থেকে রাহাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আকাশ ওকে কোলে করে সোজা নিজের রুমে নিয়ে আসে, পেছন পেছন বাড়ির সবাই আসে। রাহাকে বেডে শুইয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় আকাশ, রাহার দিকে তাকিয়ে শাসিয়ে বলে, সারাদিন উল্টাপাল্টা কাজ, ঝামেলা করা ছাড়া তার কোনো কাজকর্ম নেই তোমার। পারলে বেড থেকে নামতে গিয়ে আরেকটা পা ভেঙে নিও। রাহা মুখটা ছোট করে বলে, বকছো কেন? ভালোভাবে বললে তো কথা তোমার মস্তিষ্ক অব্দি পৌঁছায় না, কান অব্দি গিয়ে আটকে যায়, সেজন্যই। নামবো না বেড থেকে, জীবনেও নামবো না। মনে থাকে যেন। সারা জীবন মনে থাকবে। সারা জীবন মনে রাখতে হবে না, 24 ঘন্টা মনে থাকলেই হলো। আকাশ বেডের কাছ থেকে সরে আলমারির সামনে এসে দাঁড়ায়, টি শার্ট ট্রাউজার টাওয়েল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। সাইমা শেখ আর অনন্যা শেখ রান্না করার জন্য চলে যায়। মিলা যায় সকলের জন্য লেবু দিয়ে ঠান্ডা শরবত তৈরি করার জন্য। রিশাদ রাহাকে এই বাড়িতে পৌঁছে দিয়ে অফিসে চলে গেছে। বোনের অ্যাক্সিডেন্টের কারণে টেনশনে অফিসের কাজে মন বসাতে পারেনি দুদিন, অফিসেও যায়নি, তাই আজকে যেতেই হলো। নীলা আর রাহার দাদি এসেছে রাহার সাথে। বিকেলে রিশাদ এসে নীলাকে নিয়ে যাবে, দাদি কয়েকদিন থাকবে রাহার কাছে। দুপুরে খাবার খেয়ে নেয় সবাই। অনন্যা শেখ নিজের হাতে রাহাকে খাইয়ে দেয়, মেডিসিন খাইয়ে দিয়ে ঘুমোতে বলে। সবাই বিশ্রাম নিতে রুমে চলে যায়। দুদিন ধরে সকলের ওপরেই বেশ ধকল গেছে। একটা মেয়ের জন্য দুইটা ফ্যামিলির মানুষ পাগল হয়ে গিয়েছিল। এই মুহূর্তে ঘুমে আকাশের দুই চোখ বন্ধ হয়ে আসছে অটোমেটিক। ঝামেলা রানীর জন্য 2 রাত ঘুমাতে পারিনি। ডোর ভিড়িয়ে দিয়ে জানালা লাগিয়ে দিয়ে এসে বেডে উঠে বসে। রাহা চিত হয়ে শুয়ে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে আকাশকে দেখে চলেছে। আকাশ যেদিকে যায় রাহা ঘাড় ঘুরিয়ে তাকায়। মাথায় আঘাত লেগেছে, মনে নেই? ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে এদিক সেদিক দেখাচ্ছ কেন? তোমার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। আমার চিন্তা না করে নিজের চিন্তা করো। কি হাল করেছো নিজের? আবার বকছো? কোথায় বকলাম? রাহা মুখ ছোট করে অন্যদিকে তাকিয়ে রইল। আকাশ রাহার গা ঘেঁষে শুয়ে মাথাটা উঁচু করে রাহার গালে কপালে চুমু খায়, তারপর সোজা হয়ে শুয়ে বলে, এখন ঘুমাও, আর কোনো কথা না। রাহা আবার আকাশের দিকে ঘুরে তাকায়। একটু জড়িয়ে ধরো। নিজের অবস্থা দেখেছো? জোরে ধরবো কোথায়? মাথায় ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, পায়ে প্লাস্টার, বাম হাতে জায়গায় জায়গায় ব্যান্ডেজ। ধরার মতো কোনো জায়গা বাদ আছে? পেটের ওপর দিয়ে ধরবে, এখানে তো কিছু হয়নি। মাথার সব তার ছেড়ে টেরে গেছে নাকি? চুপচাপ ঘুমাও। রাহা গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। কতগুলো দিন ধরে জড়িয়ে ধরে ঘুমায় না, ওর কি ভালো লাগে নাকি? একটু জড়িয়ে ধরলে কি হয়? রাহার 2 চোখ পানিতে টইটুম্বুর হয়ে যায়। পাষাণ লোক একটা। একটু জড়িয়ে ধরতে বলল, তাও ধরবে না, আবার ধমকও দিল। আকাশ আবারও রাহার গা ঘেঁষে শয়, আলতো করে রাহার উপরে হাত উঠিয়ে জড়িয়ে ধরে। রাহার ঘাড়ে মুখ গুজে বলে, ঘুমের ঘরে ব্যথা দিলে কিন্তু আমার দোষ নেই, তখন বলতে এসো না আমি ব্যথা দিয়েছি। কেটে গেছে অনেকগুলো দিন। রাহা এখন পুরোপুরি সুস্থ। আয়েশা খানমকে ইংল্যান্ড থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে 2 মাস আগে। উনিও অনেকটা সুস্থ হয়ে গিয়েছেন। 4টা সার্জারির কারণে শরীর স্বাস্থ্য অনেকটাই শুকিয়ে গেছে, তবে এখন মোটামুটি সুস্থ আছেন। এখন রাত 9টা। সকলের রাতের খাবার শেষ করে সবাই নিজেদের রুমে চলে গেছে। আকাশ রাহাকে রুমে পাঠিয়ে দিয়ে নিজে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। রান্নাঘরে এসে সসপ্যানে পানি গরম হতে দিয়ে দাঁড়িয়ে রইল। রাহা রুমে আসতে আকাশের ফোন বেজে ওঠে। এগিয়ে যায় ফোনের কাছে। ফোন হাতে নিয়ে দেখে অপরিচিত একটা নাম্বার সেভ করা নেই। ভ্রুকুচকে কিছু সময় তাকিয়ে থাকার পর মনে পড়ে রিশাদের একটা নাম্বার শেষে 78। হয়তো আকাশ এই নাম্বার সেভ করেনি। রিসিভ করবে অমনি লাইন কেটে যায়। ফোনের লক খুলতে নিতে আবারও রিং বেজে ওঠে। সময় অপচয় না করে তাড়াতাড়ি রিসিভ করে। কানের কাছে ধরে কিছু বলবে তার আগে অপর পাশ থেকে মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে। হ্যালো বেব।
কখন থেকে ফোন করছি আকাশ, রিসিভ করছো না কেন? রাগ করেছো? সরি, এমন ভুল আর কখনো করব না। এইবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। রাহা মেয়েটার কথা শুনে স্তব্ধ হয়ে যায়, মুখ দিয়ে একটা কথাও বের হয় না, হাত পা ঠকঠক করে কাঁপতে থাকে। অপর পাশ থেকে কোনো সারা শব্দ না পেয়ে মেয়েটি আবারও বলে, কথা বলছো না কেন আকাশ? সরি বলছি তো, প্লিজ কথা বলো। আমি তোমাকে ওয়েট করতে বলেছিলাম আমার জন্য, ওয়েট না করে চলে গেছো কেন? আকাশ, আকাশ শুনতে পাচ্ছ আমার কথা? উত্তর দিচ্ছ না কেন জান? কথা বলো আকাশ প্লিজ। এমন ভুল আর কখনো করবো না, প্রমিস। একটা বার কথা বলো প্লিজ। তোমার গলার স্বর না শুনলে আমার ঘুম আসবে না আকাশ। কোনো সারা শব্দ না পেয়ে ফোন কেটে দেয়। রাহা যেন বরফের ন্যায় জমে গেছে, হাত পা নড়ছে না। কে ছিল এই মেয়েটা? আকাশের সাথে কি সম্পর্ক? হাত কাঁপতে কাঁপতে ফোন নিচে পড়ে যায়। ফোন পড়ার শব্দে হুঁশ ফিরে আসে, দ্রুত ফোনটা কুড়িয়ে নেয়। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে গ্লাস পেপার ফেটে গেছে। ফোনটা যেখানে ছিল সেখানেই রেখে দেয়। দ্রুত হেঁটে গিয়ে বসে বেডে, হাত পা অস্বাভাবিকভাবে কাঁপছে, ভেতরটা পুড়ছে ভীষণ। গত কয়েকদিনের আকাশের আচরণের কথা ভাবে। গত কয়েকদিন ধরে আকাশ আগের মতো রাহার সাথে কথা বলে না। রাহা বলতে গেলেও বলার সুযোগ দেয় না। বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ ফোন, ল্যাপটপ আর অফিসের পেপার নিয়ে বিজি থাকে। রাহা আকাশের সাথে খুনসুটি করার চেষ্টা করলেও আকাশ বিরক্ত হয়ে রাহাকে নিজের থেকে সরিয়ে দেয়। রাতেও 12টা-1টা পর্যন্ত ল্যাপটপ নিয়ে বসে থাকে। রাহার কাছাকাছি যাওয়ারও চেষ্টা করে না। রাহা আসতে চাইলেও আসতে দেয় না। আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এর আগে অনেকবার অফিসের কাজ করেছে, কখনো এমন অদ্ভুত আচরণ করেনি। আকাশের এমন অদ্ভুত আচরণের মানে কি এই মেয়ে? এই মেয়ের সাথে কি কোনো সম্পর্ক আছে? রাহা নিজেকে স্বাভাবিক করার জন্য হাঁ করে বড় বড় শ্বাস টেনে নেয়। কেন হচ্ছে? কি করতে ইচ্ছা করছে? কি করবে? কিছুই মাথায় আসছে না। সবকিছু কেমন এলোমেলো লাগছে। বেড থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। চুলের ঝুঁটি খুলে চুল ব্রাশ করতে শুরু করে। অস্বাভাবিকভাবে কাঁপতে থাকা হাত কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে, তবে বুকের মধ্যে অদ্ভুত যন্ত্রণা হচ্ছে। মনটা বড্ড ছটফট করছে। কফির মগ হাতে রুমে আসে আকাশ। রুমে কারো উপস্থিতি টের পেয়ে সেদিকে একবার তাকায় রাহা। আকাশকে দেখেই বুকের ভেতরের অস্থিরতা, কষ্ট, যন্ত্রণা বাড়তে থাকে। আকাশ কফির মগ হাতে বেডে গিয়ে বসে। রাহার দিকে তাকিয়ে কফির মগে চুমুক দেয়। রাহা দ্রুত চুলগুলো বেঁধে ওয়াশরুমে প্রবেশ করে। আয়নার দিকে তাকাতে নিজের অস্থির হয়ে থাকা মুখশ্রী দেখে। চোখ দুটো পানিতে টইটুম্বর। শাওয়ার অন করে 2 হাতে পানি নিয়ে মুখে দিতে শুরু করে। এতক্ষণের আটকে রাখা কান্না ঠেলে বেরিয়ে আসে। মুখে হাত চেপে কান্না বন্ধ করতে ব্যর্থ চেষ্টা চালিয়ে যায়। 10 মিনিট পর নিজেকে স্বাভাবিক করে নেয়। ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়। আকাশের কফি খাওয়া শেষ। বেড ঠিক করে দাঁড়িয়ে আছে। রাহা টাওয়েল নিয়ে হাত মুখ মুছে নেয়। টাওয়েল রেখে পেছনে ঘুরতে নেবে তার আগেই আকাশ এসে দাঁড়ায় রাহার পেছনে। হাত বাড়িয়ে রাহাকে টেনে নেয় নিজের বাহু বন্ধনে। মুখ ডুবায় রাহার ঘাড়ে। রাহা আকাশের হাত থেকে নিজেকে আলাদা করে বেডে গিয়ে শুয়ে পড়ে চাদর মুড়ি দিয়ে। আকাশ শুধু তাকিয়ে দেখে রাহাকে। কি হলো বোঝার চেষ্টা করে। এভাবে চলে গেল কেন? অন্য সময় তো নিজেই আকাশের আলিঙ্গনে আসার জন্য ছটফট করে, আর এখন এভাবে চলে গেল। 5টা চুমুর জায়গায় 2টো চুমু কম দিলে গাল ফুলিয়ে কাঁদে। 10 মিনিট জড়িয়ে ধরে রাখার জায়গায় 5 মিনিট জড়িয়ে ধরে রেখে ছেড়ে দিলে ঠোঁট উল্টে কাঁদে। 5টা চুমুর জায়গায় 10টা চুমু দিতে হয়। 10 মিনিটের জায়গায় 15 মিনিট জড়িয়ে ধরে রাখতে হয়। সেই মেয়ে কিনা এইভাবে ওকে দূরে সরিয়ে দিয়ে চলে গেল। কি হয়েছে রাহার? ভ্রুকুচকে রাহার কাছে এগিয়ে যায়। তোমার কি শরীর খারাপ লাগছে রাহা? রাহা কিছু বলে না। কথা বলছো না কেন? অসুস্থ লাগছে? না, তাহলে এইভাবে চলে আসলে কেন? এমনি ভালো লাগছে না, ঘুমাবো। আকাশ আর কিছু বলে না, তবে রাহার গলার স্বরাজ অন্যরকম। হয়তো কয়েকদিন ধরে আকাশ ওর থেকে দূরে দূরে আছে, সেজন্যই অভিমান করেছে। লাইট অফ করে বেডে গিয়ে শুয়ে পড়ে রাহাকে জড়িয়ে ধরে। রাহা মোচড়ামুচড়ি শুরু করে। ঘুমাবে বলে? তাহলে এইভাবে নড়ছে কেন? ছাড়ো, এভাবে ঘুম আসছে না। রাহা নিজেই আকাশের থেকে নিজেকে মুক্ত করে নিয়ে অন্য পাশ ফিরে শয়। আকাশের কুঁচকে যাওয়া কপাল, ভ্রু আরও কুঁচকে যায়। এই মেয়ে এখন এমন অদ্ভুত আচরণ করছে কেন? কি হলো একটু সময়ের মধ্যে? সব তো ঠিকই ছিল। রাহাকে কিছু জিজ্ঞাসা করতে চাইলেও করলো না। নিজেও উল্টো দিকে ফিরে ঘুমানোর চেষ্টা করে। সকালে আকাশের ঘুম ভাঙতেই নিত্যদিনের মতো হাত ছড়িয়ে রাহাকে খোঁজে, চোখ বন্ধ রেখে। হাতের নাগালে রাহাকে না পেয়ে চোখ খুলে তাকায়। বেড ফাঁকা পড়ে আছে, রাহা নেই। ওয়াশরুমের দিকে তাকায়। ডোর খোলা, ভেতরে লাইট অফ করা। শোয়া থেকে উঠে বসে। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করার চেষ্টা করে। অলস ভঙ্গিতে 2 হাত দুদিকে মেলে দেয়। তারপর বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। রাহা শাশুড়ি মায়ের সাথে টুকটাক কাজ করছে। এটা সেটা ধুয়ে দিচ্ছে, এগিয়ে দিচ্ছে হাতের কাছে। যেটা রান্না শেষ হচ্ছে সেটা ডাইনিং টেবিলে গিয়ে রেখে আসছে। আজকে কোনো কাজে ঝামেলা করেনি। আজ ছুটির দিন, সবাই বাড়িতেই আছে। নিঝুম এসেছে শ্বশুর বাড়ি থেকে। মিলা
সন্ধ্যাকে খাইয়ে দিচ্ছে। ওদের পাশেই বসে মিলার সাথে কথা বলছে নিঝুম। রাহাকে বারবার ডাকছে ওর কাছে এসে বসার জন্য, কিন্তু রাহার মাথায় আজ কাজ করার ভূত চেপেছে। ডাকতে ডাকতে হয়রান হয়ে ডাকা বন্ধ করে দিয়েছে নিঝুম। এই রাহার মাথায় কখন কিসের ভূত চেপে বসে বোঝা মুশকিল। একবার রান্নার ভূত চাপে, আবার ঘর মোছার ভূত চাপে, তো আবার রান্না শেখার ভূত চাপে। আকাশ রুম থেকে বের হতে মুখোমুখি হয় বড় ভাইয়ের। দুজন একসাথে কথা বলতে বলতে নিচে নেমে আসে। অসীম এখনো নিজের রুমে নাক ডেকে ঘুমাচ্ছে। তার ঘুম দুপুরের আগে ছুটবে না, ডাক না দেওয়া পর্যন্ত। সমুদ্র গলা ছেড়ে মায়ের কাছে চা চায় দুজনার জন্যে। অনন্যা শেখ সসপ্যানের বাকি চাটুকু আবারও চুলায় বসায় গরম করার জন্য। রাহা দুটো কাপ নিয়ে আসে। অনন্যা শেখ কাপে চা ঢেলে চিনি দিয়ে নেড়ে রাহাকে বলে দিয়ে আসার জন্যে। বিনা বাক্যে কাপ দুটো দিয়ে আসে। বিকেলে বাহির থেকে বাড়ি ফিরে আসে আকাশ। নিলয় আর রাফি জোর করে ধরে নিয়ে গিয়েছিল। বিয়ে করার পর থেকে বেটা ছুটির দিনেও বাহিরে বের হয় না। সারাটা দিন রাত বইয়ের পেছনে ঘুরঘুর, তাই ধরে নিয়ে গিয়েছিল একটু সময় কাটানোর জন্য। আকাশ ড্রয়িং রুমে আসতে দেখে ছোটরা সবাই উপস্থিত থাকলেও রাহা নেই। ভ্রুকুচকে তাকিয়ে বলে, তোমরা সবাই এখানে, আমার ঝামেলা রানী কোথায়? অসীম বলে, দেখো গিয়ে তোমার ঝামেলা রানী কোথায় গিয়ে ঝামেলা পাকাচ্ছে। ভাই তুই তোর বইয়ের নামটা কিন্তু সে দিয়েছিস, একেবারে জামিলের রাহা থেকে ঝামেলা রানী। রার ব্যক্তিত্বের সাথে নামটা 100% মানানসই। উপস্থিত সবাই হো হো করে হেসে ওঠে। অসীম জোরে জোরে ডেকে বলে, ঝামেলা রানী কোথায় তুমি? তোমার রাজা এসেছে, দ্রুত আসো। পাশ থেকে নিঝুম অসীমের মাথায় গাট্টা মেরে বলে, ভাবি হয় তোর, এভাবে ডাকছিস কেন? ঝামেলা রানী আমার থেকে 5 বছরের ছোট, ওকে আমি ভাবি রাখতে পারবো না। তাহলে রাহা বলে ডাকবি। ঝামেলা রানী ডাকতেই বেশি ভালো লাগে। পাশ থেকে অসীমের চাচাতো ভাই সমুদ্র চাটি মারে অসীমের মাথায়। অসীম মাথায় হাত বুলাতে বুলাতে বলে, সমস্যা কি? এমন করে মারছো কেন সবাই? আকাশ কোনো কথা না বলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। কে জানে ওর ঝামেলা রানী কোথায় গিয়ে ঝামেলা পাকাচ্ছে। এর তো আবার ঝামেলা করা ছাড়া কোনো কাজ নেই। ওর কাজ একটাই, সেটা হলো ঝামেলা করা। তবে আজ সকাল থেকে একটাও ঝামেলা করেনি। আকাশ নিজের রুমে এসে দেখে রাহা আলমারির সব কাপড় নিচে ফেলে আবারও ভাঁজ করে করে সুন্দর করে গুছিয়ে রাখছে। এমন দৃশ্য দেখে আকাশের চোখ কপালে। ঝামেলা রানী ঝামেলা না করে কাজ করছে। কাল থেকে ঝামেলা রানীর হয়েছে কি? প্রয়োজনের তুলনায় কথা বলছে না, হাসছে না, কারোর সাথে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করছে না, কোনো ঝামেলাও করছে না, অসীমের সাথে মিলে বাদরামিও করছে না। একদম ম্যাচিউর্ড মানুষের মতো আচরণ করছে, ঠিকঠাকভাবে সব কাজ করছে। একদিনের মধ্যে এত পরিবর্তন কিভাবে আসলো? আকাশ এগিয়ে যায় রাহার কাছে। রাহা দেখেও না দেখার ভান করে থাকে। ব্যস্ত সে জামাকাপড় ভাঁজ করতে। আকাশ গিয়ে হাঁটু গেড়ে বসে রাহার পাশে। রাহার হাত থেকে কাপড় নিয়ে নিচে রেখে দেয়। রাহা আবার হাতে নেয়। তোমার কি হয়েছে রাহা? কি হবে? জামা ভাঁজ করতে করতে। কাল রাত থেকে কেমন অদ্ভুত আচরণ করছো, কথা বলছো না, হাসছো না, মন খারাপ? না বাবার বাড়ি যেতে ইচ্ছা করছে? না, তাহলে কি হয়েছে? কিছু হয়নি। আকাশের একটু ভালো লাগে না রাহার এমন শান্ত স্বরে বলা কথা। যেই রাহা সবসময় কথা বলার জন্য ছটফট করে, একটা কথার বিপরীতে 10টা কথা বলে, সেই রাহাই মেপে মেপে কথা বলছে। আকাশের মনটা কেমন দিশেহারা হয়ে ওঠে। রাহার হাত থেকে জামাকাপড় কেড়ে নিয়ে দূরে সরিয়ে রাখে। রাহাকে টেনে নিজের দিকে পেরায়। 2 হাতে আগলে ধরে রাহার মুখ। রাহার চোখে মুখে কেমন বেদনার ছাপ ফুটে উঠেছে। অভিমানেরা ভিড় জমিয়েছে 2 চোখে। আকাশ ব্যাকুল কণ্ঠে বলে, তোমার কি হয়েছে ঝামেলা রানী? আমি কোনো ভুল করেছি? কেউ কিছু বলেছে? রাগ করেছ? বলো না, কি হয়েছে তোমার? রাহা আকাশের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, কি হবে? কিছুই হয়নি, ছাড়ো, এগুলো আগে ভাঁজ করে নেই। আকাশ ছাড়ে না রাহাকে, আর একটু শক্ত করে ধরে। এত রাগ করেছে আমার সাথে, তাই না? গত কয়েকদিন ধরে তোমাকে ঠিকমতো আদরও করিনি বলে অভিমান হয়েছে না? সরি ঝামেলা রানী, এমন ভুল আর জীবনে হবে না। দুনিয়ার সব কিছু বাদ, সবার আগে আমার ঝামেলা রানী। ছাড়ো। আকাশ রাহাকে টেনে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নেয়। রাহার মাথায় চুমু খেয়ে বলে, অফিসের এত কাজের চাপ, বাড়তি এক প্যারা, সব মিলের ফ্রাস্ট্রেশনে ভুগছিলাম। সব কিছু কেমন অসহ্য লাগতো, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করতো না। তাই আমি তোমাকে দূরে দূরে রেখেছি, যেন নিজের অজান্তে তোমাকে কষ্ট না দিই। আমি চাইনি তুমি আবার আমার রোশানলের শিকার হও, তাই তো তোমার থেকে একটু দূরত্ব বজায় রেখেছিলাম। শুধু তোমার থেকে না, বাড়ির সকলের থেকে রেখেছিলাম। তুমি দেখেছো তো, তাই না? আমি রাগ করিনি, ছাড়ো এখন। তুমি রাগ না করলে অভিমান করেছ। সরি বলছে তো, আর জীবনে তোমার কাছ থেকে দূরত্ব বজায় রাখবো না। আমি বুঝতে পারছি আমি ভুল করেছি, চরম ভুল করেছি আমি। আমার একদম উচিত হয়নি আমার ঝামেলা রানীকে দূরে রাখা।
এবারের মতো মাফ করে দাও, আর জীবনে এমন কিছু করবো না। তোমার এমন মুখ দেখে আমার ভালো লাগছে না ঝামেলা রানী। রাহার কান্না চলে আসে। আকাশের বুকে শরীরের ভর ছেড়ে দেয়। আকাশ শক্ত করে জড়িয়ে ধরে। আকাশ রাহার মাথায় আবারও চুমু খায়, সরি বলে বারবার। তখনই আকাশের ফোন বেজে ওঠে কর্কশ শব্দে। রাহাকে এক হাতে বুকের সাথে চেপে ধরে রেখে অন্য হাত দিয়ে প্যান্টের পকেট থেকে ফোন বের করে। মুখের সামনে ফোন ধরতেই অপরিচিত একটা নাম্বার স্ক্রিনে ভেসে ওঠে। আকাশের চোয়াল শক্ত হয়। রাগে ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করে। কল রিসিভ করে কানে ধরে কোনো কিছু বলে না। অপর পাশ থেকে মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে। হ্যালো আকাশ। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, এক কথা কতবার বললে আপনি বুঝতে পারবেন মিস নোভা? আপনাকে নিষেধ করেছি না আমাকে বারবার কল করে বিরক্ত করবেন না? তারপরও কেন বারবার কল করে বিরক্ত করেন? সোজা বাংলা কথা কি আপনি বুঝতে পারেন না নাকি? তুমি আমাকে কেন বুঝতে চাইছো না আকাশ? আমি তোমাকে অনেক ভালোবাসি আকাশ, অনেক বেশি ভালোবাসি। তুমি কেন আমাকে বোঝার চেষ্টা করো না? মুখ সামলে কথা বলুন মিস নোভা। এতদিন ধরে নিজেকে সামলে রেখেছি আকাশ, প্লিজ অ্যাকসেপ্ট মি। আকাশ আগের মতোই রেগে বলে, আপনাকে আগেই বলেছে আমি বিবাহিত। বারবার কল করে উত্ত্যক্ত করবেন না আমাকে। তুমি মিথ্যে বলছো, আমি জানি তুমি ম্যারিড না। আকাশ রাগে ফেটে পড়ে, দুই চোখ বন্ধ করে নেয়। আকাশকে এত রেগে যেতে দেখে রাহা আকাশের মুখের দিকে তাকিয়ে বলে, কে কল করেছে? আকাশ ফোন স্পিকারে দেয়, তারপর বলে, একটা তার ছেঁড়া মাথা খারাপ পাগল অভদ্র অসভ্য নির্লজ্জ বেহায়া বেশরম ছাত্রা মহিলা, যেখানে বারবার কল করে একজন ছেলেকে উত্ত্যক্ত করে। 10টারও বেশি নাম্বার ব্লক করেছে, তারপরও অন্য নাম্বার দিয়ে কল করে। পুরো সিম কোম্পানি বোধহয় বাড়িতে তুলে নিয়ে গেছে। অসভ্য মহিলা একটা। আকাশের মুখ থেকে এমন কথা শুনে ফোনের অপর পাশে থাকা নোভা চুপ হয়ে যায়। আকাশ ওর সম্পর্কে এভাবে বলছে, একটু সময় চুপ থাকলে আবারও বলে, আমি জানি আকাশ তুমি এসব মন থেকে বলছো না। খেকিয়ে ওঠে আকাশ। মন থেকেই বলছি আমি। প্লিজ আকাশ এমন বলো না। আর একবারও কল করবে না আমার নাম্বারে। গতকাল রাতে কল রিসিভ করে কথা বলে না কেন? আর সারাদিনে একটা বার কল রিসিভ করলে না, উল্টো ব্লক করে দিলে। আর এখন রিসিভ করে এভাবে কথা বলছো? তোমার সাথে কথা বলার জন্য যে আমার হৃদয়টা ব্যাকুল হয়ে উঠেছে আকাশ। গতকাল রাতে আমি কখন আপনার কল রিসিভ করলাম? কেন মনে নেই তোমার? রিসিভ করে তো কথা বললে না। আমি একাই কত কথা বললাম, তুমি উত্তর দিলে না। তুমি আমার সাথে এমন করছো কেন আকাশ? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা। কটার সময় কল করেছিলে সেটা বল। 9টার পর। আকাশ রাহার মুখের দিকে তাকায়। বুঝতে বাকি নেই রাহা রাত থেকে এমন অদ্ভুত আচরণ কেন করছে। পানির মতো সব পরিষ্কার হয়ে যায় আকাশের সামনে। রাহাকে আর একটু শক্ত করে চেপে ধরে বুকের মাঝে, তারপর রাগে ক্ষোভে ফুঁসে উঠে বলে, ইউ ব্লাডি বিচ! তোকে সামনে বলে এখনই খুন করতাম আমি। তুই কি বলেছিস আমার বউকে? কাল রাত থেকে আমার সাথে কথা বলছে না? তোকে সামনে বলে এখনই জীবন্ত পুঁতে ফেলতাম। তোর জন্য আমার বউটা কষ্ট পাচ্ছে কাল রাত থেকে একা একা। তুমি নাটক করছো আমার সাথে, আমি জানি। শয়তান মহিলা, তোর মনে হচ্ছে আমি এখনো নাটক করছি তোর সাথে? চোখের মতো লেগেছিস, পেছনে ছাড়ছিস না। জীবনটা তেজপাতা বানিয়ে দিয়েছিস কয়েকদিনে। তোর মতো নির্লজ্জ ছ্যাঁচটা মহিলা আমি দুনিয়ার দুটো দেখিনি। তোর মাথায় মস্তিষ্ক বলতে আদৌ কিছু আছে নাকি পুরোটাই গোবরে ঢাসা? মাথায় ঘিলে বলতে কিছুই নেই, তাই না? থাকলেও তার এমন করে একটা ছেলের পেছনে রাখতি না। কতটা বেহায়া আর নির্লজ্জ ছ্যাঁচটা হলে একটা মেয়ে একটা ছেলের পেছনে এমন আতা জল খেয়ে লাগতে পারে? তোকে না দেখলে বুঝতেই পারতাম না। তোকে সামনে পেলে এখনই শোলে চড়াতাম। তুমি যা ইচ্ছে বলো, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। তুমি মন থেকে বলো না এই কথাগুলো, আমি জানি। তোর নামেই কাল সকালে আমি মামলা করব। আমার বউকে কষ্ট দেওয়ার জন্য তোর নামে কেস করব। একটা ছেলেকে বারবার কল করে হ্যারাস করছিস। তোর সব অপরাধ মিলিয়ে কমপক্ষে 10 বছরের জেল হবে। এমন করছো কেন আকাশ? তোর সাথে আমার কোন জন্মের শত্রুতা? কোন জন্মে আমি তোর পাকা ধারে মই দিয়েছিলাম, যার প্রতিশোধ নেওয়ার জন্য আমার পেছনে 18 মতো লেগেছিস? আমি তোমাকে ভালোবাসি আকাশ। এখনো ভালোবাসি করছিস? আমার 1.5 বছর অফিস জীবনে ফুল স্টপ পর্যন্ত ভুল হয়নি। আর সেদিন তোর জন্য আমার পুরো পেপারস ভুল হয়েছে। বসের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তোকে তো আমি কেচেতে ছাড়বো না। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার আর আমার বউয়ের মাঝে দূরত্ব তৈরি হয়েছিল। শুধু বউয়ের না, বাড়ির সকলের সাথে। তোকে তো আমি সত্যি সত্যি পুলিশে দেব। অফিসে বাড়িতে তোর জন্য কোথাও শান্তি পাই না আমি। তোর নামতে সত্যি সত্যি কেস করবো আমি। রাহা বুঝতে পারে না কিছু। দুজনের কথা শুনে ফ্যাল ফ্যাল করে আকাশের রাগে লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে থাকে। আকাশ
আকাশ থামিয়ে দেয় নোভাকে। আর একবার আমার ফোনে কল করলে ফোনের ভেতর ঢুকে তোকে মারবো আমি। ফোন লাইন বিচ্ছিন্ন করে নাম্বারটা ব্লক করে দেয়। অনেক বকাবকি করে নোভাকে। এই মেয়ের মতো মেয়ে দ্বিতীয়টা দেখেনি আল্লাহর দুনিয়ায়। ইচ্ছে করছে ফোনের ভেতর ঢুকে ওটাকে পানিতে চুবাতে, কাঁচা চিবিয়ে খেতে, জীবন্ত পুঁতে দিতে। একটা মেয়ে কতটা নির্লজ্জ ছ্যাঁচড়া হলে এমন করে জানা নেই আকাশের। ফোনটা ছুড়ে দেয় বেডের উপর, 2 হাতে আগলে ধরে রাহার মুখ। ওই শয়তান ফালতু মহিলা কাল রাতে কল করে কি বলেছে তোমাকে? রাহা বলতে পারে না কিছু, ফ্যাচ করে কেঁদে দেয়। আকাশ জড়িয়ে ধরে মাথায় পিঠে হাত বুলিয়ে বলে, কাঁদছো কেন? কি হয়েছে? অনেকটা সময় কাঁদার পর রাহা শান্ত হয়। রাহা যতক্ষণ কেঁদেছে আকাশ ততক্ষণ রাহাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল বুকের মাঝে। রাহার কান্না বন্ধ হলে রাহার মুখ বুক থেকে তুলে ধরে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে উঠেছে। নিজের হাতে রাহার চোখের পানি মুছে দেয়। তারপর সারা মুখে অজস্র চুমু খায়। 2 হাতে আগলে ধরে রাহার মুখ। রাহার চোখে চোখ রেখে বলে, পাগল মেয়ে, এভাবে কেউ কাঁদে? চোখ মুখের বেহাল দশা করে ফেলেছ। কাল ফোন করে ওই অশুভ ইতর মেয়েটা কি বলেছিল? রাহা নোভার বলা কথাগুলো মনে করে আবারও ফুপিয়ে ওঠে। মুখ দিয়ে কথা না বেরিয়ে কান্না বেরিয়ে আসে আবারও। আকাশ আবার জড়িয়ে ধরে রাহাকে, মাথায় চুমু খেয়ে পিঠে হাত বুলিয়ে বলে, থাক, বলতে হবে না। বারবার এমন কান্না করছে কেন? তোমার আকাশ তোমার আছে, তোমারই থাকবে। তুমি আমার লাইফে আসার আগেও কোনো মেয়ে ছিল না, তুমি আসার পরেও নেই, আর আসবেও না। তুমি আমার লাইফের এক এবং অদ্বিতীয় নারী। আমি আমার মা বোনের পরে যদি কোনো নারীকে নিজের থেকে বেশি ভালোবেসে থাকি, সেটা তুমি। আমি আমার ঝামেলা রানীকে অনেক ভালোবাসি। আমার ঝামেলা রানী কান্না করলে আমার একটুও ভালো লাগে না, খুব কষ্ট হয়। তুমি এ ফালতু ইতর অশুভ মহিলার কথা শুনে আমাকে জিজ্ঞেস করতে পারতে, কি ওই মহিলা, তার সাথে আমার কিসের সম্পর্ক? জিজ্ঞেস করার অধিকার তোমার কাছে আছে তো নাকি? জিজ্ঞেস করোনি কেন? জিজ্ঞেস করলে তো তোমাকে এত কষ্ট পেতে হতো না। রাতে সব ক্লিয়ার হয়ে যেত। ওই ইতর অশুভ মহিলাটা অফিস জয়েন করার পর থেকে আমার পেছন লেগেছে চোখের মতো। প্রথম দিনেই বলে দিয়েছে আমি ম্যারিড, কিন্তু সে বিশ্বাস করতে নারাজ। কার কাছ থেকে যেন আমার নাম্বার জোগাড় করেছে। অফিসে, বাড়িতে, সব জায়গায় জ্বালিয়ে মারছে। অসভ্য নির্লজ্জ ছ্যাঁচড়া মহিলাটা। আমি তোমাকেই ভালোবাসি, তোমারই থাকবে সারা জীবন। আমার ঝামেলা রানী আমার সব, আমার দুনিয়া। কান্না বন্ধ করো এখন ঝামেলা রানী, এত কাঁদলেই মাথা ব্যথা করবে। রাহা আকাশের বুক থেকে মুখ তুলে আকাশের মুখের দিকে তাকায়। এখনো হিচকি উঠছে। হিচকি তুলতে তুলতে বলে, তুমি কিন্তু কোনো দিন আমাকে ছেড়ে যাবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু মরে যাব তোমাকে ছাড়া। কাল থেকে আমার কত কষ্ট হচ্ছিল। ছাড়বো না তো, তোমাকে ছেড়ে আমি কিভাবে থাকবো? তুমি তো আমার সব কিছু। ঝামেলা রানীকে ছাড়া তো আকাশ নিজে মরে যাবে। আকাশের ভালো থাকার মেডিসিন তো ঝামেলা রানী। ঝামেলা রানীকে ছাড়া আকাশ বাঁচবে কিভাবে? কোনো দিনও কিন্তু আমার থেকে দূরে যাবে না তুমি। কোনো দিনও যাব না। একটু দূরে গিয়ে শিক্ষা হয়ে গেছে আমার। দুনিয়ার সব কিছু জলে ভেসে যাক, আমার ঝামেলা রানীর সব কিছু আগে আমার কাছে ইম্পর্টেন্ট। ওই মহিলা খুব খারাপ, তোমাকে জান বলে রেখেছিল। ওই বলছেত মহিলার জিব্বা আগামীকাল অফিস গিয়ে ছিঁড়ে নেবো আমি। একটা চর খেয়ে শিক্ষা হয়নি, ওটাকে ভালোভাবে শিক্ষা দিতে হবে। রাহা তখনও আস্তে আস্তে ফোপাচ্ছে। নোভার বলা রাতের কথাগুলো মনে হতেই কান্নার বেগ বাড়ছে একটু একটু করে। আকাশ রাহার চোখের দিকে তাকিয়ে বলে, বুঝেছি, তোমার কান্না বন্ধ করার জন্য এখন ভিটামিন এলকে দিতে হবে, তাই না? বলেই রাহার ওষ্ঠদ্বয় চেপে ধরে নিজের ওষ্ঠ দ্বারা। অনেকটা সময় পেরিয়ে যায়। আকাশ ছেড়ে দেয় রাহাকে। রাহার কান্না, হিচকি, ফাঁপানো সব বন্ধ হয়ে গেছে। আকাশ ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, ভিটামিন এলকে দেখি কাজে দিয়েছে। নাও ইটস ইওর টার্ন ঝামেলা রানী। পারবো না। পারবো না বললে হবে না তো, পারতেই হবে তোমাকে। কয়েকদিনেরটা জমা হয়ে গেছে, সেগুলো পরিশোধ করে এখন। তোমার পাওনা পরিশোধ করেছে, এখন তোমার পালা। বলে রাহাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। মুখ বাড়িয়ে দিয়ে বলে, শুরু করো, সময় কিন্তু কম। রাহা আকাশের গালে কপালে ঠোঁটে ছোট ছোট আলতো করে চুমু খেতে শুরু করে। 1 মিনিট অতিবাহিত হওয়ার পর আকাশ আবার রাহার ওষ্ঠদ্বয় চেপে ধরে নিজের ওষ্ঠ দ্বারা। নিজের পড়া শেষ করে ব্যাগ রুমে রাখতে আসে রাহা। রুমে এসে দেখে আকাশ রুমে নেই। ব্যাগ রেখে ওয়াশরুমে প্রবেশ করে সোফায় বসে আছে সবাই, কিন্তু এখনও রাহাত দেখা নেই। খাবার খাবে রাহার জন্য অপেক্ষা করছে সবাই। অনন্যা শেখ আর সাইমা শেখ খাবার বাড়তে সোফা ছেড়ে উঠে চলে যায়। যাওয়ার আগে অসীমকে বলে রাহাকে ডেকে নিয়ে আসার জন্যে। অসীম সিঁড়ির দিকে তাকিয়ে গলা ছেড়ে ডেকে ওঠে, ঝামেলা রানী, তাড়াতাড়ি খাবার খেতে আসো। অন্য পাশে বসে থাকা আমজাদ শেখ তেতে উঠে বলেন, তোকে বলেছি না এই নামে রাহাকে ডাকবি না, তারপরেও ডাকছিস কেন? ডাকলে কি সমস্যা?
আমি আবার ডাকবো। ঝামেলা রানী, খাবার খেতে আসো। আমজাদ শেখ বসা থেকে উঠে দাঁড়ায়, তেড়ে আসে অসীমের দিকে। অসীম সোফা থেকে উঠে দৌড় শুরু করে। দৌড়াতে দৌড়াতে আরও কয়েকবার জোরে জোরে ঝামেলা রানী বলে ডাকে। আমজাদ শেখও পেছন পেছন দৌড়াতে দৌড়াতে বকাবকি করতে থাকে। সোফায় বসে থাকা সকলে উপভোগ করছে সেই দৃশ্য। এ যেন টম অ্যান্ড জেরির রেসিং হচ্ছে। এর আগেও বহুবার আমজাদ শেখ অসীমকে নিষেধ করেছেন রাহাকে ঝামেলা রানী বলে না ডাকতে। অনেকবার দৌড়ানিও দিয়েছেন, কিন্তু অসীম তো অসীমই, সে ঝামেলা রানী ছাড়া ডাকেই না। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে ওঠেন আমজাদ শেখ, দাঁড়িয়ে যায় সোফার সামনে এসে। সোফার পেছনে দাঁড়িয়ে আছে অসীম। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।